মূল আসামি সোহেল এবং তার সহযোগী তার স্ত্রী তাকে আদালতের মাধ্যমে মৃত্যুদণ্ডের রায় পেয়েছে। আমার বাবাকে সবাই মাফ করে দিন। বাবার ফাঁসি হলে আমি কোথায় যাব? চোখের জল মুছতে মুছতে এই কথাগুলো বলছিলেন সোহেল রানার একমাত্র ছেলে। তখন উপস্থিত প্রতিটি মানুষের বুকটা যেন এক নিমিষেই কেঁপে উঠেছিল। যে কোনো সাধারণ মানুষের চোখ এই দৃশ্য দেখলে ভিজে আসতে বাধ্য। কিন্তু প্রশ্ন হলো, আইন কি আবেগের দাড়িপাল্লাই চলে? একটি অবুঝ সন্তানের কান্নার কারণে কি ফাঁসি থেকে বেঁচে যাবেন কুখ্যাত রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা? ঘটনার সূত্রপাত গত ৭ই মে রবিবার বেলা ১১টা ৩০ মিনিটে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুর সালেকিন যখন এজেলাসে দাঁড়িয়ে আনুষ্ঠানিকভাবে সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করলেন, তখন আদালত কক্ষের ভেতরের বাতাস এক ধাক্কায় ভারী হয়ে উঠেছিল। দীর্ঘ তদন্ত, শত শত পৃষ্ঠার সাক্ষ্য গ্রহণ এবং জটিল বিচার প্রক্রিয়ার পর এই ঐতিহাসিক রায় আসে। আদালতের এই রায় ঘোষণার সঙ্গে সঙ্গে আসামিপক্ষের আইনজীবীদের মুখ যেমন কালো হয়ে যায়, তেমনি সোহেল রানার পুরো পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কিন্তু ঠিক একই সময়ে আদালত প্রাঙ্গণের বাইরে যারা অপেক্ষা করছিলেন, নিহত শিশু রামিসার পরিবার, সাধারণ মানুষ এবং ন্যায়বিচারের আশায় বুক বেঁধে থাকা নাগরিকেরা, তারা এই রায়কে স্বাগত জানায় উচ্চকণ্ঠে। রামিসার বাবা কান্না ভেজা কণ্ঠে বলেছিলেন, আমি আমার মেয়ের হত্যার সঠিক বিচার পেয়েছি। আজ আমরা এই চাঞ্চল্যকর মামলার এমন কিছু ইনসাইট তথ্য এবং আইনি মারপ্যাচ আপনাদের সামনে তুলে ধরব, যা শুনলে আপনি রীতিমতো অবাক হবেন। এই রায় আসার পর থেকেই সারা দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা, বিতর্ক এবং নানামুখী আইনি বিশ্লেষণ। একদিকে দেশের সিংহভাগ মানুষ বলছেন একটি নিষ্পাপ শিশুর জীবন নেওয়া হয়েছিল অত্যন্ত নির্মম ও নিষ্ঠুরভাবে, তাই তার বিনিময়ে মৃত্যুদণ্ডই একমাত্র উপযুক্ত শাস্তি। কিন্তু আরেকটি পক্ষ প্রশ্ন তুলছেন সম্পূর্ণ ভিন্ন একটি সংবেদনশীল জায়গায়। তাদের বক্তব্য হলো, সোহেল রানা যদি সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকে তবে তার ফাঁসির রায় মেনে নেওয়া যায়, কিন্তু তার স্ত্রী স্বপ্না আক্তার, সে তো নিজের হাতে কাউকে খুন করেনি, সরাসরি কোনো আঘাত করেনি, তাহলে তাকেও কেন ফাঁসির দড়িতে ঝুলতে হবে? এই প্রশ্ন বাংলাদেশের সামগ্রিক বিচার ব্যবস্থার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি ধারাকে সামনে নিয়ে এসেছে। তাহলে চলুন আমরা সহজ ভাষায় আইনিভাবে বোঝার চেষ্টা করি, কেন সোহেল রানার পাশাপাশি তার স্ত্রী স্বপ্না আক্তারকেও এই চরম শাস্তি অর্থাৎ ফাঁসির রায় দিয়েছে আদালত। বাংলাদেশের দণ্ডবিধির ১০৯ ধারা অনুযায়ী কেউ যদি সরাসরি নিজে কোনো অপরাধ নাও করে, কিন্তু সেই অপরাধ সংগঠনে অন্য কাউকে উস্কানি দেয়, অপরাধের ষড়যন্ত্রে অংশ নেয় কিংবা ইচ্ছাকৃতভাবে যে কোনো ধরনের সহায়তা বা অ্যাবেটমেন্ট করে, যেমন ভিকটিমকে ফুসলিয়ে ডেকে আনা, ঘরের দরজা বন্ধ করে দেওয়া কিংবা হত্যার সময় পাহারায় দাঁড়িয়ে থাকা, তবে মূল অপরাধীর যে শাস্তি, সেই সহায়তাকারীরও ঠিক একই শাস্তি প্রযোজ্য হবে। অর্থাৎ আইনের চোখে সরাসরি অপরাধী এবং পরোক্ষ সহযোগীর শাস্তির মধ্যে কোনো পার্থক্য নেই। এই আইনটি সমাজে একটি অত্যন্ত কড়া বার্তা দেয় যে অপরাধ করা এবং অপরাধীকে সাহায্য করা আইনের ভাষায় সমান অপরাধ। রামিসা হত্যা মামলার পুলিশি তদন্তে ও চার্জশিটে স্পষ্ট উঠে এসেছে যে স্বপ্না আক্তার সেফ ঘটনার সময় এই ঘরে উপস্থিতি ছিলেন না, বরং তিনি সম্পূর্ণ সচেতনভাবে তার স্বামী সোহেল রানাকে ঘটনার পর পালিয়ে যেতে এবং আলামত গোপন করতে সক্রিয়ভাবে সাহায্য করেছিলেন। তদন্তকারীরা আদালতকে জানিয়েছেন, ঘটনার পুরো বিষয়টি স্বপ্না আক্তারের জানা ছিল। তিনি চাইলেই সেই মুহূর্তে চিৎকার করতে পারতেন, প্রতিবেশীদের ডেকে আনতে পারতেন কিংবা সরাসরি পুলিশকে ফোন দিয়ে নিজের স্বামীকে আইনের হাতে তুলে দিতে পারতেন। কিন্তু তিনি এর কোনোটি করেননি, বরং তিনি তার স্বামীকে বাঁচাতে আইনের হাত থেকে পালিয়ে যেতে সাহায্য করেছেন। আর এই একটি ভুল সিদ্ধান্তই তার পুরো জীবনের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। এই রায়ের পর গণমাধ্যম কর্মীরা যখন আসামিদের গ্রামের বাড়িতে ছোটেন, তখন সেখানে এক অদ্ভুত ও বৈপরীত্য চিত্র দেখা যায়। সোহেল রানার মা বাবা কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন, সন্তান যত বড় অপরাধী করুক, সে তো আমার বুকের মানিক। আমরা উচ্চ আদালতে আপিল করব।
একজন মায়ের এই আকুতি স্বাভাবিক, কিন্তু ঠিক এর বিপরীত এবং নজিরবিহীন দৃশ্য দেখা গেছে স্বপ্না আক্তারের নিজের পরিবারের দিক থেকে। স্বপ্নার বাবা গণমাধ্যমকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে সরাসরি বুক কাঁপানো কণ্ঠে বলেন, আমার মেয়ে অন্য ছেলের হাত ধরে চলে গিয়েছিল। সে যে জঘন্য অপরাধ করেছে এজন্য আমি তাকে আগে থেকেই ত্যায্য করে দিয়েছি। আদালত তাকে যে ফাঁসির রায় দিয়েছে আমি একজন বাবা হয়েও এতে সম্পূর্ণ সন্তুষ্ট এবং খুশি। আমার পক্ষ থেকে আমার মেয়ের জন্য উচ্চ আদালতে কোনো সুপারিশ নেই, কোনো আপিল নেই। একজন বাবার মুখ থেকে নিজের মেয়ের ফাঁসির রায়ে সন্তুষ্টির কথা শুনে এটি যে কতটা নির্মম এবং হৃদয় বিদারক বাস্তবতার জন্ম দিয়েছে তা পুরো সমাজকে কাঁপিয়ে দিয়েছে। অন্যদিকে সোহেল রানার একমাত্র ছেলের সঙ্গে যখন গণমাধ্যম কর্মীরা কথা বলেন তখন সে জানায় তার বাবার সঙ্গে শেষবার কথা বলার এক চরম বেদনাদায়ক মুহূর্তের কথা। ছেলেটি বলে, বাবা আমাকে শেষবার ফোন করে বলেছিলেন, আব্বু আমি যদি তোমার কাছে কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দিও। কারাগারের চার দেয়ালে বসে একজন ফাঁসির আসামি বাবা তার নিজের সন্তানের কাছে ক্ষমা চাইছেন। এই দৃশ্যটি মানবিক দৃষ্টিকোণ থেকে নিঃসন্দেহে অত্যন্ত করুণ, কিন্তু দেশের সচেতন সমাজ পাল্টা প্রশ্ন তুলেছে, যে নিষ্পাপ শিশু রামিসাকে নির্মমভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো তার কি কোনোদিন এই সমাজের কাছে বা তার বাবা মার কাছে মাপ চাওয়ার সুযোগ ছিল? সন্তানহারা সেই বাবা মার বুকের যে গভীর ক্ষত তৈরি হয়েছে তা কি কোনোদিন এই জীবনে শুকাবে? বিচার মানে শুধু কাগজের পাতায় একটি রায় লেখা নয়, বিচার মানে একটি ভেঙে পড়া পরিবারকে সান্ত্বনা দেওয়া, একটি নিহত শিশুর অতৃপ্ত আত্মার প্রতি রাষ্ট্রীয় সম্মান জানানো। আর ঠিক এই কারণেই এই রায়টি বাংলাদেশের আইনি ইতিহাসে একটি যুগান্তকারী নজির হয়ে থাকবে। এই রায়কে কেন্দ্র করে সোহেল রানার এলাকার মানুষের মতামতও এখন পুরোপুরি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একদল প্রতিবেশী এবং স্থানীয় মানুষ সরাসরি দাবি করছেন সোহেল রানা যে অপরাধ করেছে তার জন্য মৃত্যুদণ্ডই একমাত্র সঠিক শাস্তি এবং এই ফাঁসি যেন অতি দ্রুত কার্যকর করা হয়। তাদের যুক্তি অত্যন্ত বাস্তবসম্মত। একবার যে মানুষ একটি নিষ্পাপ শিশুর জীবন কেড়ে নিতে পারে সে যদি কোনোভাবে আপিল বা জামিনে বাইরে চলে আসে তবে ভবিষ্যতে সে যে আরও কোনো বড় জঘন্য অপরাধ করবে না তার কোনো গ্যারেন্টি নেই। তবে এলাকার আরেকটি অংশ সম্পূর্ণ ভিন্ন ও চাঞ্চল্যকর দাবি তুলেছেন। তারা বলছেন এই মামলার পুলিশি তদন্ত যথাযথভাবে সম্পূর্ণ হয়নি। তাদের অভিযোগ সোহেল রানাকে স্থানীয় কোনো অভ্যন্তরীণ কোন্দল বা ষড়যন্ত্রের কারণে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে এবং প্রকৃত অপরাধী এখনও আড়ালে রয়ে গেছে। তারা চাইছেন মামলাটি উচ্চ আদালত যেন পুনরায় একটি নিরপেক্ষ সংস্থার মাধ্যমে তদন্তের নির্দেশ দেয়। স্থানীয়দের এই দাবিকে সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যায় না, কারণ বাংলাদেশে অতীতে এমন একাধিক নজির রয়েছে যেখানে ত্রুটিপূর্ণ তদন্তের কারণে নিরপরাধ মানুষকে বছরের পর বছর জেলের চার দেয়ালের পেছনে কাটাতে হয়েছে। তাই উচ্চ আদালতের আপিল বিভাগে এই বিষয়টি অত্যন্ত সতর্কতা এবং পূর্ণাঙ্গভাবে পর্যালোচনা হওয়া দরকার, যাতে কোনো নিরপরাধ ব্যক্তি সাজা না পান। ভিন্ন জনের ভিন্ন মত থাকলেও এই মুহূর্তে দেশের সিংহভাগ মানুষের একটাই দাবি এবং একটাই প্রত্যাশা, যদি সোহেল রানা ও স্বপ্না আক্তারের অপরাধ আদালতের উচ্চ স্তরেও শতভাগ প্রমাণিত হয় তবে এই শাস্তি যেন দীর্ঘসূত্রতায় আটকে না থেকে দ্রুত কার্যকর করা হয়। কারণ আমরা সবাই জানি বিচারে বিলম্ব আসলে এক প্রকার বিচারকে অস্বীকার করার শামিল। বিচার যদি বছরের পর বছর ঝুলে থাকে তবে অপরাধীদের মধ্যে এই ভুল বার্তা যায় যে অপরাধ করেও পার পাওয়া সম্ভব। আর এই বার্তা ভবিষ্যতে অপরাধীদের আরও বেশি সাহসী ও নির্ভীক করে তোলে। সুপ্রিয় দর্শক, রামিসা হত্যা মামলায় নিম্ন আদালতের দেওয়া এই দ্বৈত মৃত্যুদণ্ডের রায়কে আপনি কিভাবে দেখছেন? অপরাধে সরাসরি জড়িত না থেকেও 109 ধারার অধীনে স্ত্রী স্বপ্নার এই ফাঁসির আদেশ কি আইনিভাবে সঠিক হয়েছে বলে আপনি মনে করেন, নাকি উচ্চ আদালতে এই রায় পুনর্বিবেচনা করা উচিত? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। এমনই বিশ্লেষণধর্মী সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।